ডাক্তারের চেম্বারে বসে আছি অনেকক্ষণ ধরে, তবুও 4 নম্বর পেশেন্টের বের হবার কোনো লক্ষণ নেই। এমন সময় দরজা ঠেলে 4 নম্বর পেশেন্ট মুখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। আমার 5 নম্বর। আমি উঠে গিয়ে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম। ডাক্তারবাবু তখন একটা কাগজ নিয়ে ব্যস্ত ছিলেন। হয়তো ওটা আমারই প্রেসক্রিপশন। আগের বার তো 1 কপি নিজের কাছে রেখে দিয়েছিলেন। আমি এসে ডাক্তারবাবুর সামনে বসলাম। আমার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ডাক্তারবাবুর চোখে মুখে যেন কেমন এক বিরক্তি ভাব ছড়িয়ে রয়েছে। তিনি বললেন, আচ্ছা মিস্টার সেন, বলুন কেমন আছেন? ভালোই আছি ডাক্তারবাবু। আচ্ছা বলুন, ঘুম হয়েছিল? আর ঘুম উড়ে গেছে একদম। কি, আপনি তার মানে ঘুমোননি? আপনি আবারও ঘুমের সাথে ফাঁকিবাজি করছেন। দেখুন শুভঙ্কর বাবু, আপনাকে যে ওষুধগুলো দিয়েছি সেটা যদি সময় মতো না খান তাহলে আপনি ঠিক হবেন কি করে? এক নিঃশ্বাসে বলে ফেললেন ডাক্তার অচিন্ত কুমার মল্লিক। তারপরেই কি যেন চিন্তা করতে থাকলেন। আমি তার মনের প্রশ্নগুলো ঠিকই আন্দাজ করতে পারলাম। বললাম, কি ভাবছেন ডাক্তারবাবু? আর কি ভাবছেন? এই যে এত কড়া কড়া ঘুমের ওষুধ দেওয়ার পরও কিভাবে কয়েক রাত না ঘুমিয়ে থাকলাম? হ্যাঁ, না মানে, আচ্ছা আপনি ওষুধগুলো ঠিক সময় খেতেন তো, নিয়ম মেনে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি সব ওষুধ নিয়ম মেনেই খেতাম, কিন্তু কোনো ঘুমের ওষুধই আমাকে চিন্তামুক্ত ঘুম এনে দিতে পারছে না। ডাক্তারবাবু গভীর নিঃশ্বাস ছাড়লেন। তারপর বললেন, আচ্ছা আপনার স্ত্রী কোথায়? উনি আসেননি? সব বলবো ডাক্তারবাবু, সবটাই বলবো, আমাকে একটু সময় দিন। আচ্ছা রিল্যাক্স প্লিজ। আপনি তো লাস্ট পেশেন্ট, তাই না? ঠিক আছে, আমি আপনার সব কথা শুনব। নিন, আপনি শুরু করুন। আমি বলতে শুরু করলাম। আজ থেকে 3-4 দিন আগের ঘটনা। আপনি তো জানেন আমি একজন শিল্পী, ছবি আঁকা নিয়েই থাকি, আর ওটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেদিন কি মনে হতে একটা মন গড়া ছবি এঁকেছিলাম। ছবিটা ছিল এরকমই যে বাজারে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, ভিড় করে তারা একটা দৃশ্য দেখছে। দৃশ্যটা ছিল একটা অ্যাক্সিডেন্টের। একজন লম্বা শ্যামলা লোককে একটা গাড়ি পিষে দিয়ে চলে গেছে। রাস্তায় একেবারে রক্তারক্তি কাণ্ড। আচ্ছা, তারপর বাজারের দিকে যাই বাজার করতে। আমার স্ত্রী কবিতার থেকে বাজারের লিস্টটা নিয়েই গিয়েছিলাম। আমার চেনা মহসিন কাকার দোকান থেকে আমি প্রতিদিনই বাজার করি। ঠিক তার বাজারের সামনে গিয়ে দেখি একটা মর্মান্তিক ঘটনা। আচ্ছা, কি দেখলেন আপনি? দেখলাম আমি যে ছবিটা এঁকেছিলাম হুবহু সেই একই দৃশ্য। একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, রাস্তায় তার শরীরে রক্ত ছড়িয়ে রয়েছে। বুঝলাম কোনো কিছু একটা তাকে পিষে দিয়ে চলে গেছে, আর তার চারপাশে প্রচুর মানুষ ঘিরে দাঁড়িয়ে রয়েছে, একদম হুবহু আমার ছবিটার মতন। মহসিন কাকাকে জিজ্ঞেস করলাম। মহসিন কাকা বলল, কি আর বলবো বাবু, লোকটা আমার কাছে বাজার করতে এসেছিল, 2টো গাজর আর পালং শাক নিয়ে। এখান থেকে যাওয়ার সময় কোত্থেকে একটা গাড়ি এসে একেবারে পিষে দিয়ে চলে গেল। উফ, কি মর্মান্তিক দৃশ্য! ভীষণ খারাপ লাগলো শুনে। তখনও আমি বুঝতে পারিনি আসল ঘটনাটা। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই দেখলাম আমার স্ত্রী কবিতার ফোন। ভাবলাম হয়তো মেয়েটা লিস্টে কিছু যোগ করতে ভুলে গেছে, তাই আবার ফোন করছে। ফোনটা তুলতেই কবিতা ধড়মড়িয়ে উঠল। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এই তো বাজারে, মহসিন কাকার দোকানে। কেন, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? বলছি, তোমার ওখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? অবাক হলাম প্রচণ্ড। কি বলে মেয়েটা? অ্যাক্সিডেন্ট ওর তো জানবার কথা নয়। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তা ও জানবে কি করে? কি হলো, কিছু বলছো না কেন? হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি ওরকম করছো কেন? আর তুমি জানলেই বা কি করে? আচ্ছা, ঠিক কার অ্যাক্সিডেন্ট হয়েছে একবার দেখো তো, আর পারলে একবার একটা ছবি তুলে পাঠাও না। আমি একটু রেগে গিয়েই বললাম, আচ্ছা কি বাচ্চা মেয়ের মতন কথা বলছো? আর কি হয়েছে আমাকে সবটা খুলে বলো, না হলে আমি কিন্তু ফোন রেখে দেবো। দাঁড়াও, ফোনটা রেখো না, আমি বলছি। দিদা ফোন করেছিল, বলল আমার মামা নাকি এখানে এসেছিল, তাকে একটা গাড়ি নাকি পিষে দিয়ে চলে গেছে। ওখানে সবার আগে রাস্তার লোকেরা দিদার নাম্বারটা পেয়েছিল, ওই নাম্বারেই ফোন করে জানিয়েছে।
তারপরেই তো দিদা আমাকে ফোন করলো। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এখনো দেখিনি লোকটাকে। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন করছি। ফোনটা রেখেই মহসিন কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কাকা, লোকটাকে দেখেছো আগে কখনো? না, লোকটাকে আগে তো কখনো দেখিনি। এই চত্বরে লোক বলে তো মনে হচ্ছে না। ওর কথাগুলো কেমন যেন গ্রাম্য গ্রাম্য ছিল। মহসিন কাকার কথা শুনে কৌতূহলটা অনেক বেড়ে গেল। সামনে অনেক ভিড় থাকা সত্ত্বেও কোনো মতে ভিড় ঠেলে সামনে এগোতে লাগলাম। সামনে আসতেই যা দেখলাম তা দেখে মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। এই যে সত্যি সত্যি কবিতার মামা, কবিতার বড় মামা, অরুণ মামা। কিন্তু অরুণ মামা হঠাৎ নিজের গ্রাম ছেড়ে এখানে এসেছে বাজার করতে? না, সমীকরণটা ঠিক মিলছে না। এরপরই আবারও পকেটে ফোনটা বাজতে আরম্ভ করলো। না দেখেই বুঝতে পারলাম কবিতা ছাড়া আর কেউ হতে পারে না। ডাক্তারবাবু খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলেন। আমিও থামলাম বেশ কিছুক্ষণের জন্য। ডাক্তারবাবু একটু হতাশ হয়েই বললেন, বুঝেছি। কি বুঝলেন ডাক্তারবাবু? বুঝলাম এই যে আপনি হ্যালুসিনেট করছেন। না ডাক্তারবাবু, না, আমি হ্যালুসিনেট করছি না। আমি যে মিথ্যে বলছি না, এর আগেও কিছু ঘটনার শিকার হয়েছি, তা আপনাকে বলেছি। আমার স্ত্রীও তো ছিল। আচ্ছা, রিল্যাক্স, বুঝলাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে। কি বলুন? আবার প্রথম প্রশ্ন, ওই পেন্সিলটা যদি সত্যিই অপয়া হয়, আমি মানলাম ওই পেন্সিলটা এই সবের মূলে রয়েছে, তাহলে আপনি পেন্সিলটাকে ফেলে দিচ্ছেন না কেন? আপনার কি মনে হয় আমার মাথায় এই চিন্তা আসেনি? এসেছিল ডাক্তারবাবু, এসেছিল। আমি করেও ছিলাম। মানে একদিন হাওড়া শালকিয়া থেকে আইরিতলা গিয়েছিলাম। আমাদের হাওড়া শালকিয়া থেকে আইরিতলা যাবার শর্টকাট হলো লঞ্চে যাতায়াত। সেদিন লঞ্চে করে যাওয়ার পথে ওই পেন্সিলটাকে মাঝগঙ্গায় ফেলে দিয়েছিলাম। পেন্সিলটা ছিল ভীষণ ভারী, নিমেষেই ডুবে গেল জলে। একটা শান্তির নিঃশ্বাসও ফেলেছিলাম। আচ্ছা, তারপর কি সমস্যা মিটল? সমস্যা মিটবে? আমি বাড়িতে এসে দেখি সাদা পোর্ট্রেটের গায়ে বড় বড় বাংলা অক্ষরে লেখা, যদি এই পেন্সিলটা নিয়মিত ব্যবহার না করি তবে খারাপ ঘটনা ঘটবেই। প্রথমে ভাবলাম কেউ হয়তো দুষ্টুমি করেছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ঘরে তো কেউ ছিল না। আর চোর টোর ঢুকলে নিশ্চয়ই ঘর এত গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর থাকতো না। কবিতাও তো নেই। আমার মাথায় সবকিছু একটা বোঝা মনে হচ্ছিল। এসব কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। একটু বিশ্রাম নেব বলে খাটের দিকে যেই তাকিয়েছি, দেখলাম বালিশের নিচে অর্ধেকটা বেরিয়ে রয়েছে আমার সেই পেন্সিলটা। আটকে উঠলাম। এই পেন্সিলটাকেই তো আমি মাঝগঙ্গায় ফেলে দিয়ে এলাম, তাহলে এটা আমার ঘরে এলো কি করে? আচ্ছা, বুঝলাম। প্রচণ্ড চিন্তিত দেখলাম ডাক্তারবাবুকে। আচ্ছা, আপনি বলতে চাইছেন পেন্সিলটা দিয়ে কিছু ছবি আঁকলে সেটা বাস্তবে ঘটে। আজ নয় কাল, কাল নয় পরশু সেটা ঘটবেই। আমার নিয়মিত যদি পেন্সিলটা ব্যবহার না করেন তাহলেও খারাপ কিছু ঘটবে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে পেন্সিলটা দিয়ে ভালো কিছু আঁকছেন না কেন? মানে পজিটিভ কিছু। সেই চেষ্টাও আমি করেছি, কিন্তু সেটার ফল হয় আরও মারাত্মক। মানে বলছি, সেদিন গভীর দুশ্চিন্তা ও ভয় নিয়ে বসেছিলাম বিছানায়। মনে হচ্ছিল কবিতার বড় মামার মৃত্যুর জন্য শুধুমাত্র আমিই দায়ী। কেন কিনেছিলাম ওই পেন্সিল সমরেশের দোকান থেকে? যদি না কিনতাম তাহলে হয়তো সব কিছুই ঘটতো না। এমন সময় বসে থাকতে থাকতে মনে একটা দুর্বুদ্ধি খেলে গেল। কি একটা মনে হতে পেন্সিলটা চটপট নিয়ে বিকেল 4:30 নাগাদ শুরু করলাম আঁকা। থামলাম সন্ধ্যা 6টার সময়। সেদিন এঁকেছিলাম একটা সুন্দর অপূর্ব নারী মূর্তি। তার পরনে ছিল সুন্দর একটা শাড়ি, লম্বা কেশরী ঘন চুল। ইস, যদি এরকম একটা বউ পেতাম। কবিতার পরিবর্তে যদি এই মেয়েটা থাকতো আমার জীবনে। অনেকক্ষণ ধরে ছবি এঁকে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আঁকছি, এবার একটু ব্রেক নেওয়া দরকার।
ছবিটা তো কমপ্লিট। রেস্ট করবার জন্য বিছানায় শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। খানিকক্ষণ পরে মনে হলো কেউ যেন আমার পাশে শুয়ে রয়েছে। কিছু বুঝে উঠবার আগেই আমার বুকে কারো মাথা এসে ঠেকলো। কে? মুহূর্তের মধ্যে উঠে বসলাম। দেখলাম আমার বুকের কাছে মাথা ঠেকিয়ে শুয়ে রয়েছে একটা মহিলা। আমি তাকে চিনতে পারলাম ডাক্তারবাবু। অবাক হলাম প্রচণ্ড। হে কি, এ তো অবিকল সেই ছবিতে আঁকা সেই মহিলাটা। কে আপনি? আপনি এই ঘরে কি করে ঢুকলেন? কি চান? মেয়েটা মায়াবী কণ্ঠে বলল, ওমা, ঢোকার জন্যে পারমিশন লাগে বুঝি? একটু আগেও তো তুমি বলছিলে কবিতার জায়গায় যদি আমি থাকতাম। তখন আমি নিশ্চিত হলাম এই পেন্সিল কোনো সাধারণ পেন্সিল না, কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। পেছনে ঘুরে দেখলাম সাদা পোর্ট্রেটের কালো লাইনগুলো কেমন যেন আবছা হয়ে এসেছে। ঠিক তখনই মেয়েটা এসে জড়িয়ে ধরল আমাকে, বলল, আমি তোমাতে হারিয়ে যাই না শুভঙ্কর, আমার সময় ফুরিয়ে এসেছে। কি কি করছেন কি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কোনো মতে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলাম। এমন সময় ঘরে ঢুকলো কবিতা। এইসব দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। সে এটা বিশ্বাস করতে পারছিল না যে এটা আমি। এ কি, এসব কি হচ্ছে এখানে? ছি, তুমি এতটা নির্লজ্জ, এত নোংরা। আমি কবিতার কাছে গিয়ে বললাম, কবিতা, কবিতা বিশ্বাস করো, আমি এই মেয়েটাকে চিনি না। ও কে, কোথা থেকে এলো আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করেই তো জীবনের সব থেকে বড় ভুল করেছি আমি। তুমি এতটা নোংরা, দুশ্চরিত্র আমি ভাবতেও পারিনি। দেখলাম কবিতার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কবিতা তখনই মুখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কবিতা, কবিতা আমাকে বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। কবিতা এক ঝটকায় নিজেকে মুক্ত করে বলল, ছাড়ো, একদম ছবে না মাই। তোমার লজ্জা করে না? বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করছো? আমি আজই বাপের বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে সবাইকে তোমার চরিত্রের কথা বলবো, তারপর দেখো তোমার কি হয়। বলেই কবিতা দরজার দিকে পা বাড়ালো। কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কবিতা, কবিতা দাঁড়াও বলছি, কবিতা, কবিতা দাঁড়াও। এক চিৎকারে কবিতাকে টানলাম। টানলাম বলা ভুল হবে, এক কথায় ঠেলে দিলাম আলমারির কোণে। কবিতার মাথাটা আলমারির পাশের দেওয়ালে লেগে ফেটে গেল, আর সেখান থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। কবিতা, কবিতা কি হলো তোমার? আমি গিয়ে বসলাম কবিতার পাশে। কবিতা, হে কবিতা, কবিতা কথা বলো, কবিতা, কবিতা, কবিতা। কবিতার নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করে বুঝলাম নিঃশ্বাস আর পড়ছে না। কবিতা মারা গেছে। আমি যেন পাথর হয়ে গেলাম। কি একটা মনে হতে রাগান্বিত চোখে ঘুরে তাকালাম সেই অচেনা মহিলার দিকে। দেখলাম কেউ নেই ঘরে, কেবল আমি আর আমার স্ত্রী কবিতার লাশ ছাড়া আর কেউ নেই। পোর্ট্রেটের দিকে চোখ যেতেই দেখলাম পোর্ট্রেটটা ফাঁকা, সাদা পোর্ট্রেট। ছবিটা নেই। ছবিটা যেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেছে। হতবাক হয়ে থমকে রইলাম কিছুক্ষণ। বুঝতে আর বাকি থাকলো না এই পেন্সিলটা কোনো সাধারণ পেন্সিল না। এটা দিয়ে যাই ছবি আঁকি না কেন, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক, খারাপ কিছু একটা ঘটবেই। এই জন্যই হয়তো দোকানদার এই পেন্সিলটা এত কম দামে বিক্রি করে দিতে চেয়েছিল। ডাক্তারবাবু শুনে প্রচণ্ড অবাক হলেন। বললেন, আপনি যা বলছেন তা কি আদৌ সত্যি? হ্যাঁ ডাক্তারবাবু, আমি সব সত্যি বলছি। আচ্ছা, পেন্সিলটাকে কোথায় পেয়েছিলেন? আমি আমার একটা পছন্দের দোকান থেকে কিনেছিলাম। তোমার জন্য একটা দারুণ পেন্সিল আছে শুভঙ্কর দা, চমৎকার একটা পেন্সিল, খুবই ইউনিক। একবার দেখবে? হ্যাঁ দেখাও দেখি, দেখি একবার। দোকানদার পেন্সিলটা হাতে নিয়ে বলল, শুভঙ্কর দা, পেন্সিলটা দেখো একবার। এটা কিন্তু হেভি রেয়ার, কোথাও পাবে না। তুমি শিল্পী মানুষ, তাই তোমার জন্য রেখে দিয়েছি।
আমি পেন্সিলটা হাতে নিয়ে দেখলাম। প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেল। সত্যিই কি ইউনিক পেন্সিলটা। গাঢ় লাল, খুব বেশি মোটা না, কিন্তু শীষটা ছুঁছিল। আচ্ছা, এরকম আর কোনো পেন্সিল নেই? মানে অন্য কোনো কালার বা? না না, এটা একটাই আছে। তা কোত্থেকে এনেছো এটা? দোকানদার ছেলেটা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, কোনো উত্তর দিল না। আচ্ছা, পেন্সিলটার দাম কত? এইবার যেন দোকানদারের মুখে হাসি ফুটে উঠল। দোকানদার বলল, পেন্সিলটার অনেক দাম, কিন্তু তুমি পরিচিত, অনেক দিনের কাস্টমার, তুমি 100 টাকায় দাও। কি 100 টাকা মাত্র? দোকানদার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, আসলে ওটার দাম 300 টাকা, তুমি পরিচিত বলেই ওই আর কি। আমি দোকানদারকে 100 টাকা ধরিয়ে দিয়ে পেন্সিলটা নিয়ে চলে এলাম। ডাক্তারবাবু কথাগুলো শুনলেন, তারপরে বললেন, পেন্সিলটা কি নিয়ে এসেছেন? না মানে একবার দেখতাম আর কি। আমি পকেট থেকে পেন্সিলটা বার করলাম, দেখালাম ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু খুব নিখুঁত চোখ দিয়ে দূর থেকে দেখলেন পেন্সিলটা, তারপর বললেন, কি বলি, আপনার সমস্যার সমাধান করা দেখছি একটু বেশি জটিল। আপনাকে আর আমার সমস্যার সমাধান করতে হবে না ডাক্তারবাবু, আর কোনো দরকার নেই। আমি নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজে নিয়েছি। মানে কি সমাধান? আমি কোনো কথা না বলে ব্যাগ থেকে একটা পোর্ট্রেট বার করে দেখালাম ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু দেখলেন, তারপর বললেন, এ কি করেছেন আপনি? এটা তো আপনার ছবি। হ্যাঁ ডাক্তারবাবু, আমারই ছবি। আমি ইচ্ছে করেই নিজের ছবিটাকে এরকম ক্ষতবিক্ষত বিভৎস রূপে এঁকেছি ওই পেন্সিলটা দিয়ে। কিন্তু কেন, তার কারণ আমি ঠিক বোঝাতে পারবো না, বুঝলেন? এখন আমি আসি ডাক্তারবাবু, আপনার অনেক সময় নষ্ট করলাম, মার্জনা করবেন। বলেই উঠে বেরিয়ে গেলাম। বাড়িতে এসে নিজের একমাত্র ছেলে অনিকের সঙ্গে দেখা করলাম। অনিকের মা নেই, ও ক্লাস 10-এ পড়ছে। ও দারুণ ছবি আঁকতে পারে, শুভঙ্কর বাবুর মতন অত রিয়েলিস্টিক নয়, তবে পারে ভালোই। বাবা দেখো, আমি আমার মায়ের ছবি এঁকেছি। বাহ, বেশ ভালো হয়েছে তো, তুই আঁক, আমি একটু নিউজ দেখে আসছি। আমি শুভঙ্কর বাবুর দেওয়া পেন্সিলটা অনিককে দিয়েছিলাম। শুভঙ্কর বাবুর কোনো কথাই আমার বিশ্বাস হয়নি। এই যুগে, আজ এই 21 শতকে দাঁড়িয়ে কেউ এসব বিশ্বাস করে? টিভিটা অন করলাম। শুভঙ্কর সেন পেন্সিলটা আমার টেবিলের উপরে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। কি মনে হতে আমি পেন্সিলটা উঠিয়ে নিয়েছিলাম। নিউজ চ্যানেলে চোখ রাখতেই চোখ পড়ল একটা খবরে। খবরে দেখাচ্ছে শিল্পী শুভঙ্কর সেনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই একই হুবহু সেই ছবিতে দেখা সেই বিভৎস ভয়ঙ্কর ক্ষতবিক্ষত মুখ। হঠাৎ মনে একটা অজানা ভয় করতে লাগলো। দৌড়ে অনেকের ঘরে গিয়ে দেখি অনেক তার পড়া করছে। জিজ্ঞেস করলাম, অনেক ওই ছবিটা কোথায়? কোন ছবিটা বাবা? তোমার মায়ের যে ছবিটা তুমি আঁকছিলে, সেই ছবিটা। ওটা তো আমি তোমার ঘরের বিছানায় রেখেছি। কি? এরপরেই শুনতে পেলাম একটা নূপুরের শব্দ। অনেকের মাও নূপুর পরত, এইটা আমার স্পষ্ট মনে আছে। তার পরপরই শুনতে পেলাম দরজা ধাক্কাবার শব্দ। আমি অনেককে জড়িয়ে ধরলাম। দরজা ধাক্কার শব্দটা ক্রমশ বেড়েই চলল। আমি জানি দরজার ওপারে কে এসে দাঁড়িয়েছে, আমি জানি।